বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক পরীক্ষা সামনেই রয়েছে। তো পরীক্ষার আগে অঙ্ক নিয়ে ছাত্রছাত্রীদের মনে একটা বিরাট বড় সংশয়, বিরাট বড় একটা ভয় থাকে। তো বিশিষ্ট অঙ্কের শিক্ষক তিনি এই অঙ্কের ভয় কাটানোর জন্য কিছু পরামর্শ দিয়েছিলেন। আমি জাস্ট আমার মতো করে সেই পরামর্শগুলোই তোমাদের সামনে শেয়ার করব। পারলে এই পরামর্শগুলো একটু মেনে চলো, তোমাদেরও উপকার হবে এবং অবশ্যই পরীক্ষাতে ভালো মার্কস তোমরা পাবে। তার আগে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের জন্য এই মুহূর্তে আমরা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ক্যালকুলেশন অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য কী কী পরীক্ষায় আসতে চলেছে সে বিষয়ে কিন্তু আমরা জানিয়েছি। তোমরা সেই বিষয়গুলো দেখে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, খুব ভালো বেনিফিট পাওয়া যাবে, এটুকু বলে রাখলাম। এবার আমরা একটা একটা করে পরপর কিছু কিছু পয়েন্ট বলেছেন, যে পয়েন্টগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব এবং এই কথাগুলো মাথায় রেখে সামনের অঙ্ককে টার্গেট করে নাও। তাহলে দেখো, খুব ইজিয়েস্টভাবে তুমি ক্যালকুলেশন করতে পারবে এবং পরীক্ষাতে ভালো মার্কসও পেতে পারো। নাম্বার 1 যেটা বলা হয়েছে, মানে এই মেথডে চললে তোমার অঙ্ক নিয়ে আর ভয় থাকবে না এবং এটা 1 মাসের ভেতরে, 1 মাস না, মানে হাতে আর যে কটা দিন সময় আছে তার ভেতরেই কিন্তু তুমি জব্দ করতে পারো অঙ্ককে, এটুকু বলতে পারি। ফার্স্ট পয়েন্ট বলছে, রাত না জাগাই ভালো, বরং ভোরবেলায় উঠে হালকা যোগব্যায়াম করে পড়তে বসলে পড়াশোনায় বেশি মন বসবে এবং তাছাড়াও অঙ্ক পরীক্ষার আগের রাতে নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুম অবশ্যই প্রয়োজন। নেক্সট, পরীক্ষার আগে রোজ ঘড়ি ধরে টেস্ট পেপার থেকে প্রশ্ন নিয়ে সমাধান করতে হবে। প্রয়োজনে সেই সমাধান কোনো শিক্ষককে দিয়ে মূল্যায়ন করিয়ে নিতে পারলে ভুল ভ্রান্তি শুধরে নেওয়া সম্ভব, তা না হলে নিজেরাই উত্তর মিলিয়ে দেখতে পারো। অর্থাৎ পরীক্ষার আগে এ লং প্র্যাকটিস। এই সময়ে সহজ হজম হয় এমন হালকা খাবার খাওয়া অভ্যাস করতে হবে। ইম্পর্টেন্ট এবার একটা তথ্য বলবো। উপপাদ্য, সরল এবং চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস, গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান, আয়তঘন, গোলক, চোং, শঙ্কু, আয়তন বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখে এলেও নম্বর পাওয়া যায়। তাই রোজ ঘুম থেকে উঠে সূত্রগুলো লেখার অভ্যাস করতে হবে, তবে সূত্র অঙ্কে বারবার ব্যবহার করলে তা মনে থাকবে। অনেকের এই সূত্রগুলো ভুলে যাওয়া অভ্যাস, এই অভ্যাসটা কাটানোর জন্য সূত্রগুলো বারবার করে লেখো। আরেকটা বিষয় যেটা অবশ্যই বলতে হবে, যে আমরা অনেক সময় কি করি, অঙ্ক দেখে পারি না, ছেড়ে দিয়ে চলে আসি, কিন্তু সেটাকে ওইভাবে ছেড়ে দিয়ে আসলে হবে না। কিছু পরিমাণ অঙ্ক করো, যেটুকু পারো সেটুকু করো, অন্তত সূত্রটা বসিয়ে আসো, তাতেও কিন্তু কিছু নম্বর পাবে। নেক্সট, উত্তরপত্রে কোনো অঙ্ক শেষ করতে না পারলে আংশিক নম্বর পাওয়া যায়। তাই কোনো অঙ্ক যতটা কষা সম্ভব হয়েছে ততটাই লিখে আসা উচিত। একই সঙ্গে অন্য কোনো বিকল্প প্রশ্নের উত্তর লিখতে শুরু করতে হবে। সেক্ষেত্রে বিকল্প উত্তর দুটির মধ্যে প্রাপ্ত বেশি নম্বরটি গ্রহণ করা হবে, তবে অসম্পূর্ণ অঙ্কে বেশি সময় নষ্ট না করে পরের অঙ্ক শুরু করাই ভালো। এটা আমাদের এক বিরাট বড় দোষ। কোনো একটা অঙ্ক শুরু করলাম, সে অঙ্কটা মিলছে না, তো তার পেছনে সময় দিয়েই যাচ্ছি, এভাবে করে সময়টা নষ্ট করা যাবে না। যেটুকু হচ্ছে থাক, তারপরে আর করবো না, অন্য অঙ্ক করার চেষ্টা করো। যেটুকু হয়েছে তার জন্য একটা নম্বর কিন্তু তুমি অঙ্কে পাবে। এটা কিন্তু অঙ্কের একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু অনেক ছাত্রছাত্রী জানে না, যে একটা অঙ্ক করতে গেলে তাকে শেষ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এখন ওই রকম নয় যে অঙ্ক শেষ হবে, উত্তরে মিললে তারপরে নম্বর, উত্তরে না মিললে নম্বর নেই, এরকম কিন্তু ফ্যাক্টরটা নয়। ফ্যাক্টরটা হচ্ছে তুমি একটা অঙ্ক শুরু করলে যতটুকু অঙ্ক করেছো বা যতটুকু ঠিক হয়েছে, সঠিক পদ্ধতি বা সঠিক লেন্থে যদি যায়, তাহলে কিন্তু সেই অঙ্কের জন্য একটা নির্দিষ্ট মার্কস কিন্তু তুমি পাবে। একদম শূন্য কিন্তু তোমাকে দেওয়া হবে না। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং ওই সময়টুকু নষ্ট না করে অন্য কিছু প্র্যাকটিস করো, তাহলে কী হবে, যদি সেটা হয় তো ভালো, আর যদি সেটা না হয় তো কিছু নম্বর তো অবশ্যই পেলে। পরেরটা বলি, যে কোনো পদ্ধতিতে অঙ্ক সম্পূর্ণ করা সম্ভব যদি না প্রশ্নপত্রে কোনো বিশেষ পদ্ধতির উল্লেখ থাকে। অর্থাৎ অঙ্কে যদি পদ্ধতির উল্লেখ থাকে তাহলে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা অঙ্ক রেখে আমাকে এই পদ্ধতিতেই করতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। অঙ্ক যে কোনো পদ্ধতিতে করা যেতে পারে, এটা সব মাথায় রাখবে, ঠিক আছে? একটার অঙ্কের অনেক মেথড আছে। কোনো বিশেষ পদ্ধতি যদি অঙ্কে উল্লেখ করা না থাকে, তাহলে তুমি যে কোনো মেথডে ওই অঙ্কটা করতে পারো, সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটার কোনো বিষয় নেই। নেক্সট যেটা বলবো, প্রতিটি সমাধানের শেষে প্রয়োজনীয় একক উল্লেখ করা থাকলে একক সহ উত্তর লেখা বাঞ্ছনীয়। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অঙ্ক শেষ হলো, সেটা সেন্টিমিটার না হাঁসের ডিম না মুরগির ডিম, সেগুলো আমরা লিখি না। যে কোনো একটা ডেটা পেলাম, যে কোনো একটা ডিজিট পেলাম, তার শেষে সেন্টিমিটার, ইঞ্চি, টাকা, সে যাই হোক, এটা একক কিন্তু দরকার, সেটা দেবে। উপপাদ্য সর্বদা বাঁ দিকের পাতা থেকে লেখা শুরু করতে হবে, যাতে প্রমাণ লেখার জন্য পাতা বদলাতে না হয়। ভেরি ইম্পর্টেন্ট। বাঁ দিকের
মানে খাতার এই সাইডটায় লিখব, দুটো পৃষ্ঠা এরকম, তার এই সাইডটা থেকে লিখব, যদি প্রয়োজন হয় এই পাশের পৃষ্ঠায় গিয়ে শেষ করব। এটা একটা গুড পয়েন্ট। কিন্তু উপপাদ্য সর্বদা বাঁদিকের পাতা থেকে লেখা শুরু করতে হবে, যাতে প্রমাণ লেখার জন্য পাতা বদলাতে না হয়। উপপাদ্যের ছবি আঁকা বাধ্যতামূলক। অনুশীলনের সময় উপপাদ্যের ছবি মিলিয়ে মিলিয়ে লেখার অভ্যাস করা ভালো। কোন কোন উপপাদ্য ইম্পর্টেন্ট আমি কিন্তু এর আগেই বলে দিয়েছি। চ্যানেল প্লেলিস্টে ফোল্ডার করা রয়েছে, টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন, সেখানে চলে যাও, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। নেক্সট, অজ্ঞাত রাশি সম্পর্কে স্পষ্ট উল্লেখ করতে হবে। 2 বা তার বেশি নম্বরের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ডান দিকে লাইন টেনে রাফ ওয়ার্ক দেখাতে হবে। অঙ্ক শুধু করে গেলাম, সাইডে রাফ করে দিতে হবে। এটাই কিন্তু মেথড। কি কি নিয়ম রয়েছে অঙ্কে ভালো মার্কস পাওয়ার জন্য, আমি কিন্তু পুরো নিয়মগুলো বলছি। নেক্সট, অঙ্কের দাগের ক্রমানুসারে উত্তর লিখতে বলা হলেও যে অঙ্ক সহজে শেষ করতে পারবে সেই দাগ নম্বর সহ আগে নিতে হবে, তবে কোনো একটি দাগের সবকটি অংশের উত্তর একসঙ্গে লিখতে হবে। সাধারণভাবে আমরা বলি কি যে পরপর সিকোয়েন্স ওয়াইজে লেখো, ভালো হবে, কিন্তু তোমার সেটা দেখলে হবে না। যেটা যেটা বেটার মনে হয়, যেটা যেটা অঙ্ক তুমি পারবে বলে একদম স্থির হয়ে আছে যে এগুলো আমি আগে পাটিগণিত করতে পারবো, আগে বীজগণিত করতে পারবো, বা আগে রাশিবিজ্ঞানটা করে নিই, এরকম অনেক রকম প্ল্যান থাকে। তো যার যে প্ল্যানটা আছে সেই প্ল্যান নষ্ট করার কোনো ব্যাপার নেই, আগে সেই কাজটাই করবে। হ্যাঁ, তবে তুমি পাটিগণিতটা শুরু করে একটা পাটিগণিত করে আর একটা বীজগণিত করতে চলে গেলে, হঠাৎ করে আবার একটা পরিমিতি করে আসলে, ওরকম না। পাটিগণিত ধরলে আগে পাটিগণিতটা করো, উপপাদ্য ধরলে আগে উপপাদ্যটুকু করে নাও, বা জ্যামিতি ধরলে উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ একবারে করে বেরিয়ে আসো, মানে এরকম সেক্টর ওয়াইজ করো, সেটা বেটার হবে। আচ্ছা, অতি সংক্ষিপ্ত, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যেটা আমি অবশ্যই বলা উচিত। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর সম্পূর্ণ বাক্যে না লিখে কেবলমাত্র সঠিক উত্তর লিখলেই হবে। শুধুমাত্র সঠিক উত্তরটা লিখলেই কিন্তু শর্ট টাইপের কোশ্চেনে ফুল মার্কস পাওয়া যায়। সেখানে কোনো ক্যালকুলেশন করে দেওয়ার দরকার পড়ে না, সেখানে রাফ ওয়ার্কের কোনো প্রয়োজন পড়ে না, এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, প্রশ্নপত্রের কিছু কিছু বিশেষ সতর্কতা কি বলছে। 1 দাগের 6-এর সঠিক উত্তর নির্বাচন প্রশ্নের অপশান নম্বর সহ উত্তর লিখতে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া চলবে না। যে কটা প্রশ্ন আছে সব কটা উত্তর লিখে দেবে। 2-এর দাগের শূন্যস্থান পূরণের 6টির মধ্যে যে কোনো 5টি করতে বলা থাকলেও সবকটির উত্তর লিখতে হবে, কারণ কোনো প্রশ্নের উত্তর ভুল হলেও অতিরিক্ত সঠিক উত্তরের নম্বর পাওয়া যায়। বোঝা গেল? একদম যিনি খাতা দেখেন সেরকমই একজন শিক্ষক কিন্তু এই কথাগুলো বলছেন। তারপর বললাম 3-এর দাগের প্রশ্নে সত্য মিথ্যা লেখার অঙ্কে সব উত্তর লিখতে পারলে ভালো। কোনো একটি প্রশ্নের সত্য বা মিথ্যার উত্তর একবারই লিখতে হবে, একাধিকবার আলাদা আলাদা উত্তর লিখলে প্রথমটিই গ্রহণ করা হবে। আমি আবারও বলছি বিষয়টা। 3-এর দাগের প্রশ্নে সত্য অথবা মিথ্যা লেখার অঙ্কে সব উত্তর লিখতে পারলে ভালো। কোনো একটি প্রশ্নের সত্য বা মিথ্যার উত্তর একবারই লিখতে হবে, একাধিকবার আলাদা আলাদা উত্তর লিখলে প্রথমটিকেই গ্রহণ করা হবে। অর্থাৎ উত্তরটা তুমি একবারই লেখো, 2-3বার করে একই প্রশ্নের উত্তর যদি লেখো, একবার সত্য লিখবে আর একবার মিথ্যা লিখবে, ভাবছো উপরটা কাটলে নিচেরটা ঠিক দিয়ে দেবে, সেটা আর হবে না। বুঝতে পারলে কি বললাম? একবারই গ্রহণ করা হবে। নেক্সট, 1, 2 ও 3 দাগের 1 নম্বর উত্তরের ক্ষেত্রে উত্তরপত্রে 3টি কলাম টেনে প্রথম কলামে দাগ নম্বর, দ্বিতীয় কলামে উত্তর এবং তৃতীয় কলামে রাফ ওয়ার্ক সাজিয়ে লেখা যেতে পারে। এটা কিন্তু একটা গুড পয়েন্ট। যেহেতু শর্ট কোশ্চেন, এরকম একটা খাতাকে 3টে ভাগে ভাগ করলাম, পাশে দাগ নম্বর, উত্তর, পাশেরটায় রাফ ওয়ার্ক, দাগ নম্বর, উত্তর, রাফ ওয়ার্ক, এরকমভাবে 3টে কলমে 1 দাগের হয়ে গেল, 2 দাগের হয়ে গেল, 3 দাগের হয়ে গেল, এরকমভাবে করা যেতে পারে। খুব সুন্দর লাগবে, গুড পয়েন্ট। নেক্সট, একইভাবে 12টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ভিত্তিক 2 মার্কের প্রশ্ন যে কোনো 10টি করা বলা থাকলেও সব লেখার চেষ্টা করলে ভালো। এক্ষেত্রে পূর্ণ নম্বর পেতে হলে প্রয়োজনীয় রাফ ওয়ার্ক বা ছবি থাকা আবশ্যক। পাটিগণিত থেকে অন্তত একটি অঙ্ক কষতে হয়। সরল চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি, হ্রাসের অঙ্কে সঠিক সূত্র লেখার জন্য সাধারণত 1-2 নম্বর দেওয়া হয়ে থাকে। দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্নের মধ্যে একটি করতে বলা হয়। এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ আকারে লেখার জন্য বা দুটির মধ্যে একটি সমাধান লিখতে পারলেও আংশিক নম্বর মিলবে। বোঝা গেল? যে কথাগুলো বলছি এগুলো কিন্তু একদম টপ সিক্রেট। বোঝা গেল কি বললাম? নেক্সট, একটি দ্বিঘাত করণীয় একটি ভেদ থাকে, মোট দুটির মধ্যে একটি 3 নম্বরের অঙ্ক করতে হয়। প্রদত্ত ভেদ অশূন্য ভেদ ধ্রুবক আকারে লিখতে পারলেও নম্বর পাওয়া যায়। বুঝতে পারলে? আবার অশূন্য ভেদ ধ্রুবক না উল্লেখ করলে নম্বর বাদ যাওয়ার আশঙ্কা আছে। আবার দুটি পৃথক ভেদ প্রদত্ত হলে অবশ্যই দুটি পৃথক ভেদ ধ্রুবক নিতে হবে। তাহলে কোন কোন জায়গায় নম্বরগুলো লুকিয়ে থাকে সেই লুকানো নম্বরের ঠিকানা কিন্তু আজ তোমাদের বলে দিচ্ছি। নেক্সট, অনুপাত ও সমানুপাত থেকে অন্তত একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। অশূন্য সমানুপাত ধ্রুবক লিখে না আসতে পারলে নম্বর বাদ যেতে পারে।
নেক্সট 5 নম্বরের উপপাদ্যের ক্ষেত্রে উপপাদ্যের প্রয়োগ উচ্চতা দূরত্বের অঙ্কে ভুল ছবি বা ছবিহীন উত্তরের জন্য উত্তর সঠিক হলেও নম্বর দেওয়া হয় না। মনে থাকবে কথাটা, তাই সঠিক ছবি এঁকে আসতেই হবে। নেক্সট, উপপাদ্যের প্রয়োগের অঙ্কের ক্ষেত্রে প্রদত্ত নাম দিয়েই ছবি আঁকাতে হবে এবং তা প্রমাণও করতে হবে। কিছু প্রশ্নের ক্ষেত্রে উপপাদ্যের প্রয়োগ প্রমাণের সময়ে ত্রিভুজের সর্বসমতা দেখানোর সময়ে স্বরের পরিবর্তে কোণ বা বাহু এই ভুল সূত্রের ব্যবহার সম্পর্কে খুব সচেতন হতে হবে। সম্পাদ্যের মধ্যে একটির অঙ্কন চিত্র সহ আঁকতে হবে, লম্ব ভ্রমের কারণে ছোট বড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, নেক্সট, আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সঠিক মান বসাতে পারলেই আংশিক নম্বর হিসেবে 1 নম্বর পাওয়া যায়। উচ্চতা দূরত্বের অন্তত একটি অঙ্ক করতে হয়, এখানে ছবি আঁকতে হবে এবং উন্নতিকোণ ও অবনতিকোণ সঠিকভাবে দেখাতে হবে, তা না হলে নম্বর পাওয়া যাবে না। পরিমিতির প্রশ্নের উত্তরে সঠিক একক লিখতেই হবে। দেখো আমি কিন্তু একদম স্পষ্ট করে বলছি যে কী কী করতেই হবে। লাস্ট, রাশিবিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে গড়, মধ্যমা, অজাইব ও সংখ্যাগুরু মানের সঠিক সূত্র লেখার জন্য নম্বর দেওয়া হয়, তবে পরিসংখ্যা বিভাজনের শ্রেণীর যদি একক থাকে তবে উত্তরেও একক লিখতে হবে। যোধপুর পার্ক বয়েজ স্কুলের অঙ্কের টিচার এই সমস্ত তথ্য কিন্তু শেয়ার করেছেন এবং তোমাদের ভালোর জন্য শেয়ার করেছেন, যেটি আমি তোমাদের কাছে শেয়ার করলাম। সমগ্র আলোচনাটা মন দিয়ে শুনবে, প্রয়োজনে আরও একবার বিষয়টি বুঝে নেবে এবং সেটাকে ইমপ্লিকেশন ঘটাবে, তাহলেই রেজাল্টটা পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।